ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। সেটা ছোটবেলা থেকেই আমরা বাংলায় কথা বলি, তো এই জন্য বাংলাটা শুদ্ধ হোক কিংবা অশুদ্ধ হোক, এ ব্যাপারে আমাদের মাথা ঘামানোই। উল্টো তার সাথে সাধুবাদ ভাষা, আঞ্চলিকতা, হিন্দি, উর্দু, ইংরেজি সবকিছু মিশিয়ে একটি জগা খিচুড়ি মার্কা কথা বলা আমাদের আজকাল অভ্যেস হয়ে গেছে। আর এইটার কি কারণ? যেই ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি সেই ভাষার আজকে এই দশা কেন? এসব নিয়ে আজকের মুক্ত কথনে আমি মুসাররাত তাসমিয়া রহিম আপনাদের সাথে আছি। আপনারা দেখছেন প্যারিস বাংলা টিভি। আজকে যে বিষয় নির্ধারণ করেছি, বিষয়টি হলো যাহা বলিব শুদ্ধ বলিব, অশুদ্ধ কিছু বলিব না। আর আপনাদের জন্য কমেন্ট বক্সে রইলো আমার যদি কোনো অশুদ্ধ কথা থেকে থাকে তা ধরিয়ে দেওয়ার জন্য, এবং অশুদ্ধ শুদ্ধর যে বিড়ম্বনা এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আমাদেরকে আপনারা করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। প্যারিস বাংলা টিভির কমেন্ট বক্সে চলে যান এবং আপনি টাইপ করে ফেলুন আমাদের অতিথির কাছে যে কোনো প্রশ্ন, যে কোনো শুভেচ্ছা বার্তা। আজকে আমাদের যে অতিথি দুজন আছেন, যারা এই বাংলাকে আসলে নিজেদের অন্তরে ধারণ করেন এবং বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হয়ে জীবন পরিচালনা করছেন এবং শিক্ষক রূপে অসংখ্য শিক্ষার্থীদেরকে সেই শিক্ষা দিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক রাসেল চৌধুরী, রাশেদ চৌধুরী স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। প্যারিস বাংলা টিভির সকল দর্শক এবং আমাদেরকে যারা দেখছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, যারা আমাদের সাথে পরে যুক্ত হবেন, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং আমাদের সাথে আরো একজন অতিথি আছেন। আম, এই যে আবৃত্তি নিয়ে যিনি কাজ করেন, বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ নিয়ে যিনি কাজ করেন এবং নিজের ভেতরে বাংলা সংস্কৃতিটাকে লালন করেন এবং সেটাকে আমাদের কাছে পৌঁছে দিতে চান, এমন একজন অতিথি আমাদের কামরুল ইসলাম জুয়েল স্যারকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। প্রিয় সঞ্চালক, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই অসংখ্য প্যারিস ধন্যবাদ। বাংলা টিভির জি, কথন অনুষ্ঠানে যারা দেখছেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের এত ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা আমাদের মূল প্রোগ্রামে চলে যাই। আমাদের বাংলা ভাষা উচ্চারণে অসংখ্য ভুল হয় এবং সেটা নিয়ে আমাদের আসলে কোনো ধরনের মাথা ব্যথা নেই, কারণ আমরা আসলে প্রয়োজনটা অনুভব করছি না। শুদ্ধভাবে বাংলা বলা বা প্রমিতভাবে উচ্চারণ করা, প্রমিত উচ্চারণে বাংলা বলা, এটা আসলে কেন জরুরি? রাশেদ স্যার যদি আমাদেরকে একটু বলতেন। প্রমিত উচ্চারণে কথা বলার আগে আমাদের একটু জানা প্রয়োজন যে আসলে প্রমিত বিষয়টি কি। মানে আমরা যে বলি যে প্রমিত রীতি, তো প্রমিত রীতিটি আসলে কি? প্রমিত রীতি বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে আমাদের যে এই রীতিতে আমরা শিক্ষিত জনগোষ্ঠী কথা বলতে চাই, শুদ্ধ চলিত বাংলা, সেই শুদ্ধ চলিত রীতি। এটির আবার আরেকটি সংজ্ঞা দেওয়া যায় এরকম যে যেই রীতিটি কোনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীতে আবদ্ধ নয়। একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা নির্দিষ্ট একটি সম্প্রদায়, সেটা হোক উচ্চ সম্প্রদায় বা নিম্ন সম্প্রদায়, কোন একটি নির্দিষ্ট জনগোষ্ঠী, কোন একটি নির্দিষ্ট সম্প্রদায় বা কোন একটি নির্দিষ্ট জায়গায় যে রীতিটি আবদ্ধ নয়, যে রীতিটি অধিকাংশ মানুষ যা সকলে ব্যবহার করেন, বোঝেন এবং বলেন, সেই রীতিটিকে আমরা প্রমিত রীতি বলি। তা প্রমিত রীতি আমাদের বলা প্রয়োজনটা কিন্তু আমাদের এই সংজ্ঞার মধ্যেই সুস্পষ্ট। আমাদের সকল মানুষ যেই রীতিটা ব্যবহার করেন, বোঝেন এবং বলেন, সেটাকে আমরা বলছি প্রমিত রীতি। তো আঞ্চলিক রীতির যে বিষয়টি আছে, সেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট অঞ্চলে যেটা আমরা ব্যবহার করি। যেমন আমাদের বাংলাদেশে আমরা চট্টগ্রাম অঞ্চলে যেই আঞ্চলিক রীতিটি ব্যবহার করি, সেটি কিন্তু আমরা যদি রংপুরে গিয়ে বলি, সেখানকার মানুষ সেই মানে আঞ্চলিক রীতিটি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষাটি তারা কিন্তু বুঝবে না। এভাবে আমাদের প্রত্যেকটি বলা যায় যে জেলায়, আমাদের একটি গবেষণায় আমরা বলতে পারি যে 16 কিলোমিটার, কেউ কেউ বলেন 13 13 কিলোমিটার, কেউ আবার বলেন যে 10 কিলোমিটার পর পর কিন্তু ভাষার রীতি চেঞ্জ হয়, মানে পরিবর্তন হয়, মানুষ একটু ভিন্ন ভাবে কথা বলে। তো স্বাভাবিকভাবে এক জেলায় বা এক অঞ্চলে যেই ভাষায় মানুষ কথা বলে, অন্য অঞ্চলের মানুষ তো সেটি বুঝবে না। তার জন্যই কিন্তু আমাদের একটি মান ভাষা বা প্রমিত রীতির
ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দেয়, এবং সেখান থেকে প্রমিত রীতির চিন্তাটা আমাদের ভাষাবিদদের মাথায় আসে। তো স্বাভাবিকভাবে ভাষার যদি আমরা শুদ্ধ ব্যবহার করতে যাই, আমরা যদি শিক্ষিত জনগোষ্ঠী যে ভাষাটায় কথা বলি প্রমিত রীতি, সেটির শুদ্ধ ব্যবহার করলে স্বাভাবিকভাবেই আমাদের সকল মানুষ সেই রীতিটিকে বুঝবেন এবং সুন্দর করে কথা বলতে তারা পারবেন। সেই জন্য আমাদের প্রমিত রীতিতে কথা বলাটা জরুরি বলে আমি মনে করি। আমি রাশেদ স্যারের সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, হ্যাঁ, অবশ্যই। যেটি স্যার বলছিলেন যে প্রমিত রীতি কেন প্রয়োজন আমাদের। আসলে আমরা বাংলা ভাষাভাষী, একমাত্র বিশ্বের মধ্যে একমাত্র ভাষা যার জন্য আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি এই ভাষা অর্জনের জন্য। তো মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিন ময়ের প্রতি যদি আমাদের মমত্ববোধ না থাকে, সত্যিকার অর্থে আমরা মানুষ কিনা সেটাই একটা প্রশ্নের মুখোমুখি হতে হয় আমাদেরকে। আর দ্বিতীয়ত, আজকে আমি আরেকটি বিশেষ তথ্য দিতে চাই, আপনারা সবাই জানেনও। গতকাল ছিল 25 সেপ্টেম্বর, আর এটি ছিল একটি বিশেষ দিন বাংলা ভাষার জন্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালের এই 25 সেপ্টেম্বর সর্বপ্রথম জাতিসংঘের 29তম সাধারণ পরিষদে বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন। বাংলাকে আন্তর্জাতিক অঙ্গনে যে পরিচিত করা, সেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেওয়ার মাধ্যমে। আসলে বাংলা বা প্রমিত বাংলায় কথা বলার যে গুরুত্ব, সেটি আমাদের রক্তের সঙ্গে মিশে থাকা প্রয়োজন আমি মনে করি। এই জন্য যে স্যার বলছিলেন যে প্রমিত মানে মানসম্পন্ন, আমরা অনেক সময় কোনো শব্দ দিয়ে, হয়তো বাংলা শব্দ দিয়ে এই প্রমিতটাকে না বোঝাতে পারলেও যদি আমরা ইংরেজি শব্দ দিয়ে বলি যে স্ট্যান্ডার্ড, অর্থাৎ কখনো কখনো কোনো অশুদ্ধ শব্দ প্রমিত হতে পারে, যেটিকে প্রমিত হিসেবে গ্রহণ করা হয়েছে। যদি ভাষাবিদগণ প্রমিত হিসেবে গ্রহণ করেন, সেটি অশুদ্ধ হলেও সেটি প্রমিত এমন হতে পারে। আমরা যেমন বলি প্রশ্ন এবং প্রশ্ন দুটোই প্রমিত, প্রশ্ন উচ্চারণও সঠিক, প্রশ্ন উচ্চারণও সঠিক, তবে শুদ্ধ হচ্ছে ব্যাকরণের নিয়ম অনুযায়ী বা উচ্চারণের রীতি অনুযায়ী, এটি হচ্ছে প্রশ্ন, কিন্তু প্রশ্নটাও প্রমিত হিসেবে গ্রহণ করা হয়েছে। তো এই জন্য প্রমিত এবং শুদ্ধ সম্পূর্ণ আলাদা। প্রমিত হচ্ছে যেটিকে মান হিসেবে গ্রহণ করা হয়েছে, স্যার যেটি বলছিলেন, এই হচ্ছে প্রমিত রীতি। আর প্রমিত রীতিতে কথা বলার প্রয়োজনীয়তা, আগে তো আমাকে বিচার করতে হয় দর্শনদারি, তারপরে যখন আমি কথা বলবো, কথাটা যদি সুন্দর করে বলতে না পারি, নিজেকে যদি সুন্দর করে উপস্থাপন করতে না পারি, নিশ্চয় আমার গ্রহণযোগ্যতা শুধুমাত্র দর্শনধারী হলে হবে না। এই জন্য প্রমিত রীতিতে কথা বলা, প্রমিত উচ্চারণে কথা বলা খুবই প্রয়োজন। এখানে একটি খুব চমকপ্রদ তথ্য এসেছে যে শুদ্ধ এবং প্রমিত দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। শুদ্ধ ভাবে মানে প্রমিত হচ্ছে প্রচলিত, এবং যেটা হচ্ছে সবাই একসেপ্ট করে নিয়েছে, এবং সেটা শুদ্ধ হতে পারে, অশুদ্ধ হতে পারে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুদ্ধ ব্যাপারটা হচ্ছে নিতান্তই ব্যাকরণ সিদ্ধ ব্যাপার। এই ব্যাকরণের ব্যাপারে আমরা একটু পরে আসবো। তার আগে জুয়েলারি স্যারকে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের এই যে বাংলা ভাষা উচ্চারণ আমাদের এত ভুল হয় কেন? এটা তো আমাদের মাতৃভাষা, ভুল হচ্ছে কেন? আর এই ভুল কিভাবে আমরা পরিত্রাণ করতে পারি, ভুল থেকে পরিত্রাণ পেতে পারি? হ্যাঁ, সেটি আসলে আমাদের, কারণ আগে আমাকে যদি উচ্চারণ ঠিক করতে হয়, উচ্চারণ কি কারণ আমাদের ভুল হয় সেটি আসলে আগে জানা দরকার। তো আমাদের উচ্চারণের ভুলের কয়েকটি কারণ রয়েছে। আমরা সঠিক উচ্চারণ, আমরা বাংলা ভাষাভাষী, তারপরেও আমরা বাংলা ভাষায় শুদ্ধ রূপে কথা কথা বলতে পারি না, শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারি না। এটির কয়েকটি কারণ, যেমন বাংলা ভাষায় বর্ণ একাধিক আছে, একাধিক বর্ণ কিন্তু ধ্বনি একরকম, একাধিক বর্ণ কিন্তু ধ্বনি এক। যেমন দন্ত ন এবং মূর্ধন্য ন, দুটো বর্ণ কিন্তু
ধ্বনি একই। আমি যদি মন বলি, তারপরে যেটিকে আমরা হৃদয় বলি, সেটি মন। আবার যদি আমরা ওজন পরিমাপকের একটি যে যেটা বলি মন, দুই নয়ের উচ্চারণই বা ধ্বনি একই রকম। তো এই জন্য আমাদের ভুল হয়ে থাকে। একটা হচ্ছে তাহলে একাধিক বর্ণ কিন্তু ধ্বনি এক, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বর্ণ একটা কিন্তু ধ্বনি একাধিক। যেমন আমরা দেখি যে অ, স্বরে অ, এই অ বর্ণটি কখনো কখনো ও উচ্চারণ হয়। তো একটি বর্ণ কিন্তু উচ্চারিত রূপ ধ্বনি দুটি। এই কারণে আমাদের উচ্চারণে আমরা ভুল করে থাকি। আরেকটি কারণ, আমাদের ধ্বনির মধ্যে অল্প প্রাণ এবং মহাপ্রাণ রয়েছে। অল্প প্রাণ মহাপ্রাণে আমাদের সমস্যা। বিশেষ করে আমরা বিভিন্ন অঞ্চল থেকে উঠে আসার কারণে আমাদের অঞ্চল ভেদে আমাদের এই যে অল্প প্রাণ মহাপ্রাণে খুবই সমস্যা হয়। যেমন আমি যদি নোয়াখালী অঞ্চলের কাউকে জিজ্ঞেস করি আপনারা কয় ভাই বোন, সে উত্তর দেবে এরকম যে আমরা 3 ভাই 1 বোন। অর্থাৎ ভাই হয়ে যায় ভাই এবং আম, আম, বোন হয়ে যায় বোন। অর্থাৎ অল্প প্রাণটা মহাপ্রাণ হচ্ছে, মহাপ্রাণটা অল্প প্রাণ হচ্ছে। এই কারণে আমাদের উচ্চারণে সমস্যা হয়। আরেকটা কারণ তো সবাই আমরা জানি যে আঞ্চলিকতা। প্রত্যেকে আমরা কোনো না কোনো অঞ্চল থেকে আসি বলে ওই অঞ্চল অনুযায়ী আমাদের ছোটবেলা থেকে আমরা কথা বলা শিখি। এই কারণে আমাদের অঞ্চলের যে টান বা অঞ্চলের যে রীতি, যে টোন, সেটি রয়ে যায়। এর ফলে আমাদের উচ্চারণ ভুল হয়ে থাকে। আর সর্বোপরি যে বিষয়টা, আসলে আমাদের ভাষার প্রতি মমত্ববোধ কম। আমরা মনে করি যে আমরা বাংলাভাষী, আমরা বাংলা ভাষা জানি। এই যে আহ, অবহেলা, এই অবহেলার কারণে আমরা শুদ্ধরূপে কথা বলতে পারি না। এসব কারণেই মূলত বাংলা ভাষীগণ প্রমিত উচ্চারণে কথা বলতে অনেক ক্ষেত্রে অক্ষম হয়ে পড়েন। আর আরেকটি কারণ আছে, ধন্যবাদ। জি, বলুন। যে কারণটা হচ্ছে, আমি যেটা মনে করি যে উচ্চারণের ক্ষেত্রে দুটো সমস্যা থাকতে পারে। একটা হচ্ছে অজ্ঞতা, আরেকটি হচ্ছে অক্ষমতা। অজ্ঞতা যেটি আমরা বই পড়ে জেনে নিতে পারি, কিন্তু অক্ষমতা যেটি, সেটি বই পড়ে কখনোই জানা যাবে না। এটি আরেকজনের কাছ থেকে শিখে নিতে হবে। আরেকজন যদি দেখিয়ে না দেয়, কখনোই এই অক্ষমতাটা শুদ্ধ হবে না। যেমন যাদের বাড়ি ময়মনসিংহ অঞ্চলে, বৃহত্তর ময়মনসিংহ, তারা জানে চ ওকার র, চোর, কিন্তু যখন তারা বলে তখন বের হয় চুর। এই যে এটা হচ্ছে অক্ষমতা। তাকে ধরিয়ে দিতে হবে যে এটার উচ্চারণটা, মুখের শেপটা ও এর উচ্চারণ করার সময় একটু গোল হবে। এটা না হলে চোরটা চুর হিসেবে বের হবে। এসব কারণেই আসলে অসংখ্য বাংলা ভাষা প্রমিত উচ্চারণে কথা বলতে অক্ষম হয়ে পড়ি। অসংখ্য ধন্যবাদ স্যার। এ পর্যায়ে রাশেদ স্যারের কাছে প্রশ্ন করবো যে যেহেতু আমরা জেনেছি যে প্রমিত উচ্চারণটা হচ্ছে আমাদের কথা বলার উপর ডিপেন্ডেন্ট, মানে অর্থাৎ একসেপ্টেন্স এর উপর ডিপেন্ডেন্ট, সেক্ষেত্রে মানুষ আসলে কেন শুদ্ধ চর্চার দিকে যাবে? কারণ জানে যে একটা সময় যদি আমরা অনেক বেশি একটা কমিউনিটিতে অনেক বেশি যদি আমাদের নিজেদের ভাষা বা নোয়াখালীর আঞ্চলিক ভাষাই চর্চা করি, এটাও একসময় প্রমিত হয়ে যেতে পারে। তাহলে কেন ব্যাকরণগত শুদ্ধ ভাষার চর্চার দিকে আমরা যাব? রাশেদ স্যারের কাছে প্রশ্ন ছিল। না, ভাষাটা তো আসলে দুই রকম, যেটা আমি প্রথমে বলতে চেয়েছি এবং আমাদের দর্শকদেরকে আমি পরিষ্কার করতে চাই। ভাষাটা কিন্তু আমাদের মুখের যে ভাষা, সেটার কিন্তু দুইটি রূপ আছে আমাদের। একটি হচ্ছে আঞ্চলিক ভাষা, আর একটি হচ্ছে প্রমিত রীতি, যেটা আমরা বলছি শুদ্ধ চলিত ভাষা। আঞ্চলিক ভাষাটাকে কিন্তু অশুদ্ধ বলা যাবে না। আঞ্চলিক ভাষা সেটা একটা অঞ্চলে অঞ্চলে প্রচলিত। আমি যদি চট্টগ্রামে থাকি, তাহলে আমার চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা সেটা কিন্তু আমার একটা শুদ্ধ ভাষা। আবার আমি সিলেটে আছি, আমার সিলেটের একটি আঞ্চলিক ভাষা আছে। আমি নোয়াখালীতে আছি, আমার নোয়াখালীর একটি আঞ্চলিক ভাষা আছে। এটাকে অশুদ্ধ ভাষা বলা যাবে না, এটাকে আমরা বলছি আঞ্চলিক ভাষা। আর প্রমিত রীতিটা হচ্ছে যেই রীতিটাকে আমরা কি মান ভাষা হিসেবে ধরেছি, এবং যে রীতিতে সব অঞ্চলের মানুষ কথা বলতে জানে, ব্যবহার করতে জানে। আমি একটি আঞ্চলিক ভাষা কিন্তু অন্য অঞ্চলের মানুষ ব্যবহার করতে জানবে না, কিন্তু প্রমিত রীতিটা আমাদের সকল অঞ্চলের মানুষ ব্যবহার করতে জানবে। সেই জন্যই এই রীতিটাকে
একটি মান ভাষা হিসেবে ধরা হয়েছে, এবং এই শুদ্ধ ভাষার চর্চাটা আমাদেরকে করে আমাদের শুদ্ধ, মানে আমাদের যাদের উচ্চারণে বা ভাষার ব্যবহারে প্রমিত ভাষাটি শুদ্ধভাবে আমরা করতে পারি না, তাদেরকে সেই রীতিটি জানতে হবে, নিয়ম কানুনটি জানতে হবে। এবং শুধু জানলেই হয় না, আসলে নিয়মটিকে আবার চর্চার মধ্য দিয়ে আয়ত্ত করতে হয়, তারপরেই এই কিন্তু সে নিয়ম এই কানুন গুলো কি প্রমিত আমাদেরকে একটু বলবেন, যে কি কি পদ্ধতি অবলম্বন করলে আমরা আসলে শুদ্ধ উচ্চারণটা সহজভাবে করতে পারি এখন শুদ্ধ বা শিখতে পারবো? উচ্চারণে জি। আমরা, হ্যাঁ, নিয়ম আমাদের মানে কিভাবে করতে পারি সেটার আগে তাহলে জানতে হবে যে আমরা কেন ভুল করি। তো ভুল করার বিষয়গুলো আমাদের আলোচক জুয়েল আদিব তিনি কিন্তু বেশ সুন্দর করে ভুল করার কারণগুলো ব্যাখ্যা করেছেন। এখন সেই ভুল থেকে উত্তরণ ঘটার আমাদের উপায় কি? উত্তরণ ঘটতে গেলে আমাদের শুদ্ধ চলিত বাংলা উচ্চারণের নিয়ম রয়েছে। উচ্চারণ তত্ত্ব নামে কিন্তু একটি বিষয় রয়েছে, উচ্চারণের নিয়ম যেখানে বর্ণনা করা আছে, সেই নিয়ম সম্পর্কে জানতে হবে। এখন এই নিয়মগুলো আমাদের মাধ্যমিক পর্যায় থেকে আমাদের সিলেবাসে জোর দিয়ে পড়াতে হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বাংলা উচ্চারণের নিয়ম এই শিরোনামে 5 নম্বরের একটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত আছে। ওরা এটা পড়ে, মানে শিক্ষার্থীরা, আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে উচ্চারণটি পড়ে, কিন্তু মাধ্যমিক পর্যায়ে সেটি নেই। আমরা লক্ষ্য করলে দেখব আমাদের মাধ্যমিক পর্যায়ে সারা দেশের বিভিন্ন স্কুলে আমাদের যারা শিক্ষকরা আছেন তাদের যদি এই বিষয়ের উপরে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে যদি উচ্চারণ বিষয়টিকে জোর দিয়ে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে আমি মনে করি যে আমরা শুদ্ধ উচ্চারণ বা যেটা প্রমিত রীতি, এই প্রমিত রীতির সাথে আমাদের শিক্ষার্থীদের শিক্ষা জীবন থেকে পরিচিত হবে তারা, এবং তারা প্রমিত রীতিতে কথা বলতে উৎসাহী হবে, সেই চর্চাটা তাদের ভিতর আসবে, এবং তারা প্রমিত রীতিকে আয়ত্ত করতে পারবে। আয়ত্ত করার জন্য দুইটি বিষয় কিন্তু জানা দরকার, আমি আবারও বলছি, একটি হলো উচ্চারণের নিয়মগুলো জানা, আর সেই নিয়মটা চর্চার মধ্যে দিয়ে আয়ত্ত করা, যার জন্য আমি মনে করি মাধ্যমিক পর্যায় থেকে পাঠ্যসূচিতে উচ্চারণ তত্ত্বকে অন্তর্ভুক্ত করাটা অত্যন্ত জরুরি, এবং সম্ভব হলে সেটা প্রাথমিক পর্যায়ে। আর যদি সেটি আমরা আমাদের প্রাথমিক শিক্ষকদের উচ্চারণ বিষয়ে আমরা আমাদের যদি আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, কারণ তাদের কাছ থেকে তো উচ্চারণটি শিখবে ছেলে মেয়েরা, স্বাভাবিকভাবে শুদ্ধ উচ্চারণ অর্থাৎ প্রমিত যে শুদ্ধ চলিত চলিত রীতি সেটি কিন্তু তখন প্রাথমিক বিদ্যালয় থেকেই তারা আয়ত্ত করবে এবং অভ্যস্ত হবে। অসংখ্য ধন্যবাদ রাশেদ স্যারকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদেরকে বলেছেন। জুয়েল আলী স্যারকে প্রশ্ন করতে চাই, আপনি বলেছেন যে আমাদের বাংলা ভাষায় কিছু এমন কিছু বর্ণ আছে যেগুলো হচ্ছে অনেক একই ধরনের, প্রায় একই রকম উচ্চারণ। র আছে, তারপর হচ্ছে অন্যান্য যে স আছে 3টি, এগুলো কি আসলে বর্ণমালা থেকে সরিয়ে নেওয়ার কোনো প্রস্তাবনা আছে? কারণ এগুলো তো প্রায় সম উচ্চারণের, আর এগুলোর জন্য আসলে কথা বলায় অনেক প্রবলেম হচ্ছে, আপনি বলছেন সমস্যা হচ্ছে। আচ্ছা, জি। আসলে এটি আসলে কখনোই সম্ভব নয় যে কোনো বর্ণকে উঠিয়ে দেয়া। এটি ওঠানোটা, এটি হলো ভাষা সৌন্দর্য। বর্ণের মাধ্যমে আহ যে শব্দ তৈরি হচ্ছে, এটি কখনোই ওঠানোর প্রয়োজন নেই আমি মনে করি। তুমি যেটা বলেছিলে যে অনেকগুলো বর্ণ একই রকম উচ্চারণ, আসলে একই রকম উচ্চারণ নয়। যেমন র, যেটাকে আমরা ব বিন্দু র বলে থাকি, এই র এবং ড বিন্দু র একই উচ্চারণ নয় কখনো। আমরা যদিও বলি র, আসলে র নয়। একটি হচ্ছে আহ র, অর্থাৎ জীবের কম্পন হবে, আরেকটি হচ্ছে তাড়নজাত, অর্থাৎ জীবটাকে উল্টিয়ে তালুর সঙ্গে লাগিয়ে র এরকম করে বলতে হয়। এটিকে কখনোই র বলা যাবে না, বরং ড এর কাছাকাছি ড বলা যাবে, তবু কখনো র বলা যাবে না, র কে। তারপরে তার মহাপ্রাণ ধ্বনি ঢ় আছে, যেটাকে আমরা আষাঢ়, দৃঢ়, প্রগাঢ় এই শব্দগুলো তৈরি হয়। আর 3 শ এর কথা যেটি বলছিলে, আমরা বলে থাকি যে 3 শ এর উচ্চারণ 100, অর্থাৎ 3টা শ এর উচ্চারণই তালব্য শ এর মতো। ইংরেজিতে যেটিকে আমরা বলি SH,
৩০০ এর উচ্চারণ ১০০, সেটি হচ্ছে তালব্য স। তবে দুটো শর্ত আছে। এই ৩০০ এর উচ্চারণ যদি ১০০ হতে হয়, দুটো শর্ত আছে। একটি হচ্ছে এটি বাংলা বর্ণ বা বাংলা শব্দে ব্যবহৃত হতে হবে, আরেকটি হচ্ছে একক বর্ণ হতে হবে। তাহলে ৩০০ এর উচ্চারণ তালব্য স এর মতো উচ্চারণ হবে, যেমন সবিশেষ বা সর্বশেষ। কিন্তু যখন এই ৩০০ এর কোনো একটি এটি ইংরেজি শব্দে ব্যবহৃত হবে, তাহলে ইংরেজিতে যদি এস এইচ হয় তাহলে তালব্য স এর মতো উচ্চারণ হবে, আর যদি শুধুমাত্র এস হয় তাহলে এস এর মতো উচ্চারণ হবে। আর যদি এটা যুক্তাক্ষর হয়, এই ৩০০ এর কোনো একটির সঙ্গে অন্য কোনো বর্ণ যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে একটি নিয়ম আছে। বাংলা বর্ণের ৯টি বর্ণ আছে, যে ৯টি বর্ণ এই ৩০০ এর সঙ্গে যখন যুক্ত হবে, তখন এই ৩০০ এর উচ্চারণ ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে। তবে ৩০০ এর মধ্যে মূর্ধন্য ষ শুধুমাত্র বাংলা শব্দে ব্যবহৃত হবে, এটা কোনো বিদেশি শব্দে ব্যবহৃত হবে না। এই জন্য মূর্ধন্য ষ এর উচ্চারণ সবসময় তালব্য স এর মতো উচ্চারণ হবে। আর বাকি দন্ত স এবং যে তালব্য স, এটি যখন বাংলা ৯টি বর্ণের সঙ্গে যুক্ত হবে, সেই ৯টি বর্ণ হচ্ছে ত, থ, ন, র, ল, প, ফ, ক, খ। এই ৯টি বর্ণ, এই ৯টি বর্ণের সঙ্গে যখন তালব্যস্য এবং দন্তস্য যুক্ত হবে, তখন এই দন্তস্য এবং তালব্যস্যর উচ্চারণ ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে। যেমন যখন আমরা ত এর সঙ্গে যুক্ত করব রাস্তা, সস্তা, বস্তা, এরপরে থ এর সঙ্গে স্থান, উপস্থিত, এরপরে র এর সঙ্গে শ্রাবণ, সিগাল, স্রোত, এরপরে যদি নয়ের সঙ্গে, যেটা আমরা এর আগে বলেছিলাম যে প্রশ্ন, প্রশ্ন, এটি আসলে প্রশ্ন, স্নেহ, স্নায়ু, এরপরে লয়ের সঙ্গে যুক্ত হলে শ্লাঘা, শ্লেষ, কয়ের সঙ্গে যুক্ত হলে স্কন্ধ, স্খলন, পয়ের সঙ্গে যুক্ত হলে স্পর্শ, ফয়ের সঙ্গে যুক্ত হলে স্ফুরণ। এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। ৩০০ এর উচ্চারণ কখনো মানে একই রকম থাকছে না। আরেকটি বিষয়, রাশেদ স্যার যেটি বলছিলেন যে আসলে উচ্চারণের জন্য আমাদের কি প্রয়োজন, আমি একটু যুক্ত করতে চাই তার সঙ্গে, ওনার সঙ্গে, যে আসলে উচ্চারণ শেখার জন্য ৩টি বিষয় প্রয়োজন। আমরা যেটুকু জানি, যে প্রথমত শুনতে হবে, দ্বিতীয়ত বলতে হবে, আর তৃতীয়ত হচ্ছে আমাদেরকে মৌলিক স্বরধ্বনি এবং বাংলা বর্ণগুলোর সঠিক ধ্বনি উচ্চারণ জানতে হবে। তো আমরা শুনবো কোথায় তাহলে, বা কি শুনবো? বিশেষ করে আমরা যদি না শুনি, কখনোই আমাদের উচ্চারণ ঠিক হবে না, কারণ আমরা শুনে শুনেই শিখি। না শুনলে, যদি আমি শুদ্ধ না শুনি, তাহলে কখনোই আমার উচ্চারণ ঠিক হবে না। এই জন্য আমাকে শুনতে হবে, শোনার কিছু জায়গা তৈরি করতে হবে। এরপরে যা শুনবো, শোনার মধ্যে আমার কান প্রশিক্ষিত হবে, কান প্রশিক্ষিত হওয়ার পরে সেটা আমি বলার চেষ্টা করব। তখন বললে আমার মুখ দিয়ে বের হলে আমার কান বলে দেবে এটি কি শুদ্ধ কি অশুদ্ধ, যেহেতু আমার কান প্রশিক্ষিত শুনে শুনে। তো আমাকে শুনতে হবে, শোনার পরে বলতে হবে, বলার চেষ্টা করতে হবে। বলার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে, একটা পরিবেশ প্রয়োজন হবে। তো বর্তমান সময়ে তো নতুন যাদের সঙ্গে পরিচিত হব আজকের পর থেকে, তার সঙ্গে আমি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করব, তাহলে আর সমস্যায় পড়তে হবে না। আর তৃতীয়ত হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং বাংলা বর্ণগুলোর ধ্বনিগত যে স্থান আছে, সে অনুযায়ী যদি আমি উচ্চারণ করতে পারি, তাহলে আমার উচ্চারণ মোটামুটি অনেকাংশে ঠিক হয়ে যাবে। যেমন আমরা বিশেষ করে বর্ণের মধ্যে মৌলিক স্বরধ্বনি যে 7টি, তার মধ্যে আমাদের উচ্চারণের সমস্যা হয় অ, ও। অ কখনো ও হয়, কখনো অ হয়। তারপরে আরেকটি আছে, যেমন ব্যঞ্জন বর্ণের মধ্যে বর্গীয় জ, অন্তস্থ জ, দুটোর উচ্চারণে একই। আবার চ বর্গের যে বর্ণগুলো, এগুলোর উচ্চারণে আমাদের সমস্যা হয়। এভাবে আমাদের আগে বর্ণের ধ্বনিগত স্থানগুলো ঠিক করে নিতে পারলে আমাদের উচ্চারণ ঠিক হবে, আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমাদের সাথে আছেন তাহরা আফরোজ, ফাহিম হাসান শান্ত,
ফেরদৌসী বেগম, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের প্রাইস বাংলা টিভির সাথে থাকার জন্য। আপনারা দেখছেন মুক্ত কথা, আমি মুহুরাত আপনাদের সাথে আছি, এবং আপনাদের সাথে আছেন অত্যন্ত প্রিয় দুজন অতিথি, আমাদের হচ্ছে সাহিত্য সংস্কৃতির ধারক ও বাহক আমরা যাদেরকে ধরি, আমাদের প্রাণপ্রিয় শিক্ষক জনাব রাশেদ চৌধুরী স্যার এবং হচ্ছেন জুয়েল আলী স্যার। এ পর্যায়ে রাশেদ চৌধুরী স্যারের কাছে প্রশ্ন করতে চাই যে কিছুদিন পর পরই আমরা দেখি বাংলা একাডেমির বানান রীতিতে পরিবর্তন আসছে এবং একটি আমূল পরিবর্তন আসছে, এবং সবার কাছে মনে হচ্ছে এতদিন আসলে আমরা ভুল শিখছি, আবার কিছুদিন পর হয়তো আবার কোনো শুদ্ধ ভাবে সেটাকে সংস্করণ করা হচ্ছে। এটা কেন হচ্ছে, বা বাংলা একাডেমি এ ব্যাপারে আসলে আপনাদের মতামত কি? এটা শুদ্ধ, বারবার যে শুদ্ধায়ন প্রক্রিয়াটা চলছে, এটার পিছনের কারণটা কি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি। আসলে ভাষা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এটা একটা গতিশীল প্রক্রিয়া। যে ভাষাটি মানে আমরা যদি বাংলা ভাষার আদি নিদর্শনের কথা বলি, চর্যাপদ, তাহলে চর্যাপদের যে ভাষা সেটি কিন্তু বাংলা ভাষা। আমাদের মধ্যযুগে যে বাংলা ভাষাটি প্রচলিত ছিল, আমরা দেখব যে আমাদের বর্তমান যে বাংলা ভাষা তার সাথে অনেক পার্থক্য আমরা পাবো। আমাদের বর্ণমালা বর্ণমালা যদি আমরা বলি, বাংলা বর্ণমালা যখন তৈরি হলো, আমাদের যদি আমরা রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণের কথা বলি, তখন যে বর্ণমালায় যে বর্ণগুলো ছিল, আমাদের কিন্তু সেই বর্ণমালাতে বেশ কিছু বর্ণ ছিল না। যেমন আমাদের যে ডয় বিন্দু র ঢয় বিন্দু রর কথা আলোচনা হলো, অন্তস্থ, চন্দ্রবিন্দু, এই বর্ণগুলো তখন ছিল না। স্বরবর্ণের ব্যবহারগুলো আমরা দেখব যে সেখানে আমাদের অনুস্বার, বিসর্গ, এগুলো, এই দুইটা বর্ণ স্বরবর্ণের মধ্যে ছিল। এগুলো কিন্তু এখন ব্যঞ্জন বর্ণে এসেছে। আবার আমরা যে বিষয়টি দেখি যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ব্যাকরণ, উনি কিন্তু ডয় বিন্দুর ঢয় বিন্দুর এগুলোকে বাংলা ভাষায় আনলেন, চন্দ্রবিন্দুকে আনলেন, ব্যবহার করলেন। তাহলে এইভাবে কিন্তু পরিবর্তিত হয়েছে। আমরা দেখবো যে এক সময় স্বরবর্ণে একটা ছিল লি, রি এর সাথে আরেকটা লি ছিল নয়ের মতো, সেটা কিন্তু এখন আর নেই। এভাবে পরিবর্তিত হয়েছে। তো আমরা অনেকেই মানে সময়ের সাথে সাথে কিছু বর্ণের পরিবর্তনের আমরাও প্রত্যাশী। যেমন ঢয় বিন্দু র, যেটা খুব বেশি শব্দ বাংলা ভাষায় নেই আসলে এই শব্দটি দিয়ে, হাতে গোনা কয়েকটি শব্দ। তো সেই শব্দটি আমরা মনে করি যে ঢয় বিন্দু র দিয়ে লেখা সম্ভব, খুব বেশি সমস্যা হবে না। একটি বর্ণকে আলাদাভাবে ধারণ করার জন্য যে একটা জটিলতা তৈরি হচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে আমরা ঢয় বিন্দু রকে যদি আমরা বাদ দেই, তাহলে ডয় বিন্দু রকে দিয়েই আমরা কাজ চালাতে পারি। সেই ক্ষেত্রে অনেকে আমরা মনে করি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এইসব জায়গায় আমাদের সংস্কারের প্রয়োজন আছে। যেমন খণ্ডত্ব, এটা তয়েরই একটি, বলা হয় যে আহ হসন্ত যুক্ত উচ্চারণ, হসযুক্ত উচ্চারণ, তয়ের খণ্ডিত রূপ। তা অনেকেই এটা মনে করেন, ভাষা গবেষক যারা আছেন বা ভাষা নিয়ে যারা কাজ করেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে এটা মনে করি যে খণ্ডত্বকে কিন্তু আমরা চেষ্টা করলে বাংলা ভাষা থেকে এটাকে বিদায় দিতে পারি, তাতে খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু কিছু শব্দের, কিছু বানানের ক্ষেত্রে আমাদের সরলীকরণ হবে। ঢয় বিন্দু র এবং ডয় বিন্দু র এরও যে ব্যাপারটা বললাম, দুইটি কিন্তু আমাদের তারুণ্যজাত বা মূর্ধা থেকে উচ্চারিত ধ্বনি, যেটি জুয়েল বললেন। তাহলে এখানে আমাদের ঢয় বিন্দু রকে বাদ দিলেও আমাদের খুব বেশি অসুবিধা হয় না। ফলে চলমান একটি প্রক্রিয়া হিসেবে পরিবর্তনগুলো হচ্ছে। বাংলা একাডেমি যেটা করছেন, আমাদের কিছু শব্দে ওনারা পরিবর্তন করছেন। পরিবর্তনের একটি অন্যতম প্রধান কারণ হতে পারে, অনেকে আমরা বলে থাকি যে বাংলা ভাষা হচ্ছে বর্ণভিত্তিক ভাষা, উচ্চারণটা বর্ণভিত্তিক হয়, ক খ গ ঘ এভাবে বর্ণভিত্তিক হয়। তো আবার আমরা অনেক ক্ষেত্রে দেখি যে আসলে বর্ণভিত্তিক উচ্চারণটি হয় না। আমাদের কিছু কিছু বর্ণের একাধিক উচ্চারণ আছে। যেমন আমাদের স্বরবর্ণ স্বরে অ, সেটি সম্বৃত উচ্চারণে অ হয়, ও হয়, আবার বিবৃত উচ্চারণে অ হয়। ফলে দেখা যায় আমাদের কিন্তু, আমরা যদি বর্ণভিত্তিক ভাষা বলি, যেটা অনেকে বলেন আসলে, কিন্তু সব সব ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের ভাষাটিকে বর্ণভিত্তিক বলতে পারি না। আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণেও যথেষ্ট বলা যায় যে বৈচিত্র্য আছে। যার জন্য আমি মনে করি বাংলা একাডেমি যেটা করছে সেটা ঠিক আছে। সময়ের সাথে সাথে ওনারা
মনে করছেন যে পরিবর্তন আসা প্রয়োজন, সেজন্য পরিবর্তন করছেন। আমাদের বাংলা ভাষার বাংলা বানানের যেসব নিয়মগুলো আমরা যদি বলি, তাহলে এই বানানের নিয়ম নিয়েও আমাদের বিভিন্ন সময় পরিবর্তন হয়েছে। প্রথম বাংলা বানানের যে একটি নিয়ম, যেটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে নিয়মটি 1936 সালে যে নিয়মটি ওনারা দিয়েছেন, যেটা আবার 1937 সালে পরিমার্জিত একটি সংস্করণ আসে। তারও আগে 1926 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম। তো আমরা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম দিয়ে দীর্ঘদিন থেকে আমরা ব্যবহার করেছি। তো তারপরে আমাদের বাংলা একাডেমি যেটা করেছেন, বাংলাদেশের স্বাধীনতার পরে মূলত ওনারা অনুভব করলেন যে বাংলাদেশের যে উচ্চারণ এবং আমাদের বানান রীতিতে আমাদের কিছু নিজস্ব চিন্তা বা আমাদের পণ্ডিতদেরও কিছু নিজস্ব চিন্তা ছিল। সেখান থেকে বাংলা একাডেমি কিন্তু বাংলা বানানের নিয়ম প্রণয়ন করেছে 1994 সালে। তারও আগে আমরা দেখব 1988 সালে আমাদের এনসিটিবি, যেটা পাঠ্যপুস্তক বোর্ড, ওনারা একটি বাংলা বানানের একটি নীতি নির্ধারণ করে দিয়েছিলেন এবং পাঠ্যপুস্তক গুলোতে সেই নীতি অনুযায়ী বানান প্রচলিত ছিল। ফলে আমি যেটা মনে করি, আমি আমার ব্যক্তিগত অনুভূতিটা বলতে পারি যে বাংলা একাডেমি যেটি করছে, বিভিন্ন সময় যে তারা পরিবর্তনের পথে হাঁটছে, এটি সময়ের সাথে সাথে হচ্ছে এবং আমি মনে করি যে এটি আরো হবে, আরো পরবর্তী সময়ে। সময়ের সাথে সাথে ভাষা যেহেতু একটা পরিবর্তনশীল প্রক্রিয়া, এটাকে আমরা বলি বহমান নদীর মতো। ফলে এই ভাষার পরিবর্তন কিন্তু সময়ের সাথে সাথে প্রয়োজনীয় যদি মনে হয়, তাহলে সেটি করবে এবং বাংলা একাডেমি এটা সঠিক পথে আছে। অসংখ্য ধন্যবাদ। একটি খুব আলোচিত প্রশ্নের উত্তর পেলাম। এই পর্যায়ে জুয়েলাদি স্যারকে জিজ্ঞাসা করতে চাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একদম সংক্ষিপ্ত ভাবে যদি আমাদেরকে জানাতেন যে কোন ক্ষেত্রগুলো বাংলা ভাষা বা বাংলা সংস্কৃতিকে প্রভাবান্বিত করে বিকৃত করে ফেলছে, কোন জায়গাগুলো আমাদেরকে এত বেশি প্রভাব ফেলছে? এটি আসলে অনেকেরই প্রশ্ন, যে আসলে আমাদের এই যে ভাষার যে পরিবর্ধন হচ্ছে, এটি আমাদের সংস্কৃতির উপর কিরকম প্রভাব ফেলছে বা এটা কি কারণে হচ্ছে। এটি আসলে আমরা যেটি দেখতে পারি, বিদেশি সংস্কৃতির প্রভাব একটি কারণ। এই বিদেশি আমরা যখন বিভিন্ন মিডিয়া, যেহেতু এখন মিডিয়ার যুগ, আমরা এখন যে কোনো তথ্য চাইলেই হাত বাড়ালেই পাই। তো এই অবস্থায় আমাদের তথ্যগুলো, এর মধ্যে ভুল তথ্য আমরা কিন্তু গ্রহণ করি। তো ভুল তথ্য এবং ভুল সংস্কৃতিও আমরা এক্ষেত্রে গ্রহণ করি। তো এক্ষেত্রে আহ যদি অনেকে অভিযোগ করে থাকেন যে এফএম রেডিওতে যে বাংলা ইংরেজি মিশ্রণ করে যে কথা বলা বা ভাষাকে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করা, এটি আসলে ভাষার সৌন্দর্যকে নষ্ট করছে। আর এটি বিদেশি সংস্কৃতির প্রভাব আমি মনে করি। এটি কি ভাষার আসলে পরিবর্তনের অংশ না? যেহেতু ভাষা সংস্কৃতি এটা নিয়ত পরিবর্তনশীল, সংস্কৃতি মানেই সেটা পরিবর্তন হতে থাকবে। হ্যাঁ, হতে পারে, কিন্তু পরিবর্তনটা যদি সোজা পথে না হয়ে বাঁকা পথে হয়, সেই পথ যদি সঠিক না হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হতে পারে না কখনোই। আমি সবকিছুরই একটি ভালো এবং মন্দ দিক, দুটো দিক রয়েছে। তো আমি ভালো দিককে গ্রহণ করব, মন্দ দিককে তো গ্রহণ করতে পারি না। আমরা যদি বাংলা ভাষায় কথা বলি, অবশ্যই বাংলা যেই প্রমিত রূপ রয়েছে সে অনুযায়ী কথা বলবো। এর মধ্যে যদি আমরা বিদেশি কোনো সংস্কৃতির প্রভাব বিস্তারের মাধ্যমে সেটাকে বিকৃত করি, তাহলে নিশ্চয়ই সেটি কখনোই মানসম্পন্ন হতে পারে না। এই জন্য বিদেশি সংস্কৃতির প্রভাব, এরপরে আমাদের আহ ভাষার প্রতি মমত্ববোধ কম থাকা, অবহেলা, এসব কারণেই আমাদের ভাষার উপরে বা ভাষা বিকৃতি এটি হচ্ছে। সংস্কৃতির উপরেও, সেই আমাদের আবহমান বাংলার যে বাঙালি সংস্কৃতি, সেটির উপরেও এটির দারুণ প্রভাব পড়ছে। আমি মনে করি এটি থেকে আমাদের তরুণ সমাজকে বেরিয়ে আসা উচিত, এবং এই জন্য যারা ভাষা নিয়ে কাজ করেন এবং তাদেরকে আরো সচেতনতামূলক কাজ করা উচিত।
অসংখ্য ধন্যবাদ জুয়েলাদিপ স্যারকে। এ পর্যায়ে একটি প্রশ্ন মাথায় এলো, রাশেদ স্যারের কাছে করতে চাই যে কলকাতার সংস্কৃতি গুলো, যে কলকাতায় যেমন একটা ভাষার বিকৃত রূপ তৈরি হচ্ছে, যেমন তারা কেন কি একটা নতুন শব্দ আবিষ্কার করে ফেলেছে, মানে কারণ বলতে গিয়ে তারা কিউ কি শব্দ থেকে কেন কি শব্দটা বলে ফেলে, বাংলা সেখানে একটা বিকৃত ব্যাপার চলে এসেছে বাঙালিয়ানার মধ্যে, এবং তারা সেটাকে একসেপ্ট করে নিয়েছে। এরকম আহ, কলকাতার এই সংস্কৃতিটাকে বা কলকাতার এই ভাষার বিবর্তনটাকে আমরা কি আমাদের বাংলাদেশের ভাষার বিবর্তনের সাথে কি আমরা আমরা কি সেটাকে বিদেশি সংস্কৃতির বা সংস্কৃতির পরিবর্তন হিসেবে এটাকে গ্রহণ করব, নাকি হচ্ছে এটাকে আমাদের বর্জন করা উচিত, যেহেতু বিদেশি সংস্কৃতির প্রভাবটা থেকে আমাদের মুক্ত থাকা উচিত, জুয়েলারি স্যার বলেছেন। হ্যাঁ, এই বিষয়টা তো খুবই গুরুত্বপূর্ণ আসলে। মানে ভাষার যে বিষয়টি, সেটি আমাদের বিশ্বায়নের একটি প্রভাব তো থাকেই। আমরা দেখব যে ইংরেজি ভাষা সারা পৃথিবীতে কিন্তু একটি রাজত্ব বিস্তার করেছে, তাই না? একসময় ইংল্যান্ড বিশ্বের বিভিন্ন দেশে উপনিবেশ স্থাপন করেছিল, সেখান থেকে ইংরেজি ভাষার একটি জয়যাত্রা শুরু। আর এখন আমেরিকা পৃথিবীর একটি অন্যতম শক্তিশালী একটা মানে পরাশক্তি আমরা বলি। তো স্বাভাবিকভাবেই আসলে প্রযুক্তির একটি বিষয় থাকে ভাষার ক্ষেত্রে, এবং সামরিক বা অর্থনৈতিক শক্তির একটি বিষয় থাকে। তো সামরিক অর্থনৈতিক শক্তিশালী যে দেশগুলো, তারা তাদের ভাষাগুলোকে প্রতিষ্ঠিত করতে চায়। এবং আমরা দেখব যে অন্য অন্য মানুষরা, তৃতীয় বিশ্বের যারা মানুষ রয়েছে বা যে দেশগুলো রয়েছে, তারা সেসব ভাষা দ্বারা প্রভাবিত হয়। ফলে ইংরেজির কিন্তু একটি প্রভাব বিশ্বব্যাপী আছে। আমাদের বাংলা ভাষার উপরে আরেকটি প্রভাব বিস্তার করা ভাষা হচ্ছে হিন্দি ভাষা, যেটি আপনি বললেন যে কলকাতার যে ভাষাটি, আমরা দেখব যে কলকাতা বা ভারতের বিভিন্ন অঞ্চলে যে বাংলা ভাষা আছে, সেই ভাষার উপরে একটি প্রভাব বিস্তার করে আছে হিন্দি ভাষা। এবং আমাদের বাংলাদেশেও তাই। আমাদের বাংলাদেশেও ভারতীয় যে ভাষা, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেই ভাষাটি আমাদের মানুষ সেই ভাষাটি দেখেন, সেগুলো দ্বারা তারা প্রভাবিত হন। আর কলকাতার ভাষাটা তো বাংলা ভাষা, যার জন্য সেই ভাষা দ্বারাও আমাদের আমাদের বাংলাদেশের মানুষ, বাংলা ভাষী, তারা কিন্তু প্রভাবিত হন। তো আমার কাছে যেটি মনে হয় যে আমাদের প্রমিত, আমি কিন্তু বারবার যেটি বলছি যে আঞ্চলিক রীতি সেটিও একটা শুদ্ধ রীতি, কিন্তু সেটা অঞ্চলের ক্ষেত্রে সীমাবদ্ধ। আমরা যদি প্রমিত রীতি, আমরা যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী কথা বলতে চেষ্টা করছি, তাহলে আমাদের প্রমিত রীতিটাকে শুদ্ধভাবে ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমরা আমাদের বাংলা একাডেমির প্রদত্ত যে নিয়ম, সেই নিয়মগুলোকে অনুসরণ করব। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের বাংলা একাডেমির নিয়মের যথেষ্ট কিন্তু পার্থক্য রয়েছে। ফলে আমার মনে হয় যে কলকাতার যে ভাষারীতি বা পশ্চিমবঙ্গের যে ভাষারীতি, সেটি, সেই রীতিটিকে আমরা হুবহু গ্রহণ করা আমি প্রয়োজনীয় মনে করি না। আমাদের আমাদের বাংলাদেশের, অর্থাৎ এই অঞ্চলের যে আমাদের ভাষারীতি এবং বাংলা একাডেমি যেটি আমাদের নিয়মের মধ্যে রেখেছে, বাংলা একাডেমি হচ্ছে আমাদের অভিভাবক সংস্থা, সেই ক্ষেত্রে আমরা কিন্তু পশ্চিম বাংলাকে অনুসরণ করার পক্ষপাতী আমার মনে হয় যে আমি নই, এবং আমার মনে হয় সেটা হওয়া উচিত নয়। সে কেউ যদি, আমরা মনে করি যে কলকাতার যে উচ্চারণ, সেই উচ্চারণটি অনেক বেশি শুদ্ধ, এই ধরনের মনে করে অনেকে সেটাকে অনুসরণ করার চেষ্টা করি, আমার মনে হয় যে সেটা আমাদের সঠিক পথ নয়। আমাদেরকে আমাদের বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী চলতে হবে, এবং সেটি আমাদের করা উচিত। পাশাপাশি জুয়েল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন, সেই বিষয়টিকে আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যারা দেখছেন আমাদেরকে। অনেকেই কিন্তু আমরা দেখবো এখন নাটকে, তারপর রেডিওতে, চলচ্চিত্রে এক ধরনের মিশ্র ভাষার একটি ব্যবহার করেন। তারা মনে করেন যে এই মিশ্র ভাষাটি যেহেতু বেশিরভাগ মানুষের কাছে শুনতে বা বলতে সহজবোধ্য মনে হয়, সেজন্য তারা বিকৃত করে ফেলেন। ইংরেজি বাংলা মিলিয়ে এক ধরনের একটি মিশ্র শ্রুতিকটু আমরা বলবো, এবং অশুদ্ধ, এই 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 যে প্রচলনটা তারা করছেন, আমাদের তরুণ জনগোষ্ঠী এটার দ্বারা অনেকটাই কিন্তু তারা প্রভাবিত হয়। তো যেহেতু আমাদের যে মিডিয়া, এটা কিন্তু আসলেই একটা খুব শক্তিশালী মাধ্যম। আমাদের নাটক, আমাদের চলচ্চিত্র এবং আমাদের রেডিওতে আমি মনে করি অবশ্যই আমাদের প্রমিত চলিত রীতিকে অনুসরণ করতে হবে, এবং সেই ধরনের বিধিমালা থাকা উচিত বলে আমি মনে করি। এবং তাহলে আমাদের তরুণ জনগোষ্ঠীও কিন্তু
এই অশুদ্ধ ভাষাগুলো থেকে তারা বের হয়ে আসার ব্যাপারে উৎসাহিত হবে। অসংখ্য ধন্যবাদ দুই জনপ্রিয় স্যারকে। তারা এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে সময় দিয়েছেন। And আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে সব শেষ যদি জুয়েলাদীপ স্যার আমার প্যারিস বাংলার উদ্দেশ্যে কিছু বলতেন, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় সঞ্চালক। আমরা খুবই আনন্দিত এবং প্যারিস বাংলা এটি এমন একটি সুন্দর আয়োজন করেছে, যে আয়োজনের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এজন্য প্যারিস বাংলা এবং প্রিয় সঞ্চালককে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। এই প্রক্রিয়া, প্যারিস বাংলার এই যে চলমান প্রক্রিয়া, বিভিন্ন বিষয় নিয়ে তারা যে মুক্ত কথন আলোচনা করে থাকেন, এই প্রক্রিয়া চলমান থাকুক এবং এটি জনপ্রিয় হোক। এর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, এই বিশ্বাস আমার আছে। এই জন্য প্যারিস বাংলাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। অসংখ্য ধন্যবাদ জুয়েলাদীপ স্যারকে। এ পর্যায়ে রাশেদ চৌধুরী স্যারকে যদি সবার উদ্দেশ্যে এই ভাষা নিয়ে যদি আপনি শেষবার মতো কিছু বলতেন। আমি আমাদের যারা দেখছেন শুনছেন, পরে যারা দেখবেন, তাদের সকলের উদ্দেশ্যে, বাংলা ভাষী যারা আছেন, আমি বলতে চাই যে আমরা হচ্ছি ভাষা রাষ্ট্র। আমরা একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত আমরা দিয়েছি। রক্তের মাধ্যমে আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি। এবং 1952 সালে এই যে ভাষা আন্দোলন, তার উপর ভিত্তি করে গড়ে ওঠা যে জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ, তা থেকে কিন্তু ধীরে ধীরে আমরা স্বাধীনতার দিকে গেলাম। তাহলে সেই হিসেবে আমরা বলি যে আমরা একটি ভাষা রাষ্ট্র। তো সেই রাষ্ট্রের মানুষ, এবং আমাদের এই বাংলা ভাষার এই যে ঐতিহাসিক ঘটনাটি 1952 সালের, সেটিকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ইউনেস্কো কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে সারা পৃথিবীতে। তাহলে ভাষার ভিত্তিতে আমরা এত সম্মানিত একটি জাতি, সেই ভাষাটিকে আমাদের শুদ্ধভাবে ব্যবহার করা উচিত। আমরা যারা চলিত বাংলায় কথা বলি, যখন চলিত বাংলায় কথা বলবো, শুদ্ধ চলিত বাংলায় আমরা কথা বলি। আমরা যখন আঞ্চলিক ভাষায় কথা বলবো আমাদের অঞ্চল বিশেষে, তখন আমরা সেখানে শুদ্ধ আঞ্চলিক ভাষায় কথা বলি। শুদ্ধ আঞ্চলিক ভাষাটা তো আসলে মানুষ জন্ম থেকেই শিখে যায়, মানে তার পরিবেশ থেকে সে শিখতে পারে, পরিবেশ থেকে, তার পরিবার থেকে, তার অঞ্চল থেকে সে শেখে। কিন্তু প্রমিত রীতি, যেটি শুদ্ধ চলিত রীতি, এটি তো আমাদেরকে শুদ্ধ করে শিখতে হয় আমাদের প্রতিষ্ঠান থেকে, আমাদেরকে শিখে, আমাদেরকে শুনে, আমাদেরকে উচ্চারণের নিয়মগুলো জেনে এবং সেগুলো প্রয়োগ করে। তো আমরা চেষ্টা করলেই আমরা শুদ্ধ প্রমিত রীতিতে কথা বলতে পারবো। আসুন আমরা সকলেই চেষ্টা করি, আমরা সঠিক শুদ্ধ ভাষার ব্যবহার করি। আর আপনাদের প্যারিস বাংলা টেলিভিশনকে আমি ধন্যবাদ জানাতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে একটি বিষয় নিয়ে আপনারা আলোচনার আয়োজন করেছেন। এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয় যেগুলো যত বেশি আলোচিত হবে, আমার মনে হয় যে মানুষ তত বেশি জানতে পারবে, আর জানার মধ্য দিয়ে তারা শিখতে পারবে। সেটি আমাদের ভাষার মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারবো। সেজন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের আলোচনায় আপনারা নিয়ে এসেছেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য কৃতজ্ঞতা উভয় শিক্ষককে। বাংলা ভাষা আমাদের গর্ব, এই ভাষা আমাদের শেকড়। এই শেকড় জলে নয়, রক্তে গ্রথিত। এই চেতনার গভীরে আমাদের এই শেকড়। আসুন আমরা শুদ্ধ বাংলায় কথা বলি, শুদ্ধ বাংলা কথা বলতে উৎসাহিত করি। বিভিন্ন অঞ্চলে গিয়ে আঞ্চলিক ভাবেও শুদ্ধ ভাষায় কথা বলি। নর্মালি যখন সাধারণ যখন আমরা কথা বলি, তখনও ইংরেজি ভাষার পরিহারটা আমরা চেষ্টা করি কথা বলতে, এবং শুদ্ধ বাংলা ভাষার আরো বেশি চর্চা নিজেদের মধ্যে গড়ে তুলি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে, ঠিক আগামী শনিবার ঠিক 9টা বাজে। ততদিন পর্যন্ত চোখ রাখুন প্যারিস বাংলা টিভির পর। আসসালামু আলাইকুম। বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি কিংবা সমাজতন্ত্র, কখনো বা ফেমিনিজম কিংবা কখনো ক্যারিয়ার হ্যাক্স, নতুন সব সমস্যার নতুন নতুন সমাধান নিয়ে আমি আসছি নতুন সব অতিথিদের সাথে। আড্ডা হবে, গল্প হবে, চিন্তা হোক পরিব্যাপ্ত, কথা হোক উন্মুক্ত, মুক্ত কথনের সাথে। চোখ রাখুন প্রতি শনিবার প্যারিস বাংলা টিভির পর্দায়।